আপনি কি শিক্ষকতা করছেন ২ বছরেরও বেশি সময় ধরে? আপনি কি সার্ভিস কনফার্মেশন লেটার পেয়েছেন? যদি আপনার উত্তর হয় যে হ্যাঁ, আমি ২ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি, কিন্তু আমি সার্ভিস কনফার্মেশন লেটার এখনও পর্যন্ত পাইনি ডিপিএসসি থেকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব একটি অর্ডার নিয়ে। অর্ডারটি ইস্যু করা হয়েছিল 24/6/2024-এ। এই অর্ডারে বলা হয়েছিল, অর্ডার নম্বরটি হলো 5104/admin। এই অর্ডারটা প্রত্যেকটা এসআইএসকে পাঠানো হয়েছিল সমস্ত সার্কেলের, এবং বলা হয়েছিল যদি কোনো টিচারের কোনো এ ক্যাটাগরি 18 ইয়ার্স বা কোনো সার্ভিস বেনিফিট যদি পেন্ডিং থাকে, এছাড়া যদি কোনো জিরো টিচার বা সিঙ্গেল টিচারের কোনো স্কুল থাকে, কোনো রেন্টেড বিল্ডিং থাকে, বা স্কুলের ল্যান্ড সংক্রান্ত যে রেকর্ড আছে সেগুলো দিতে হবে। এবং সেই সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, তা ছিল সার্ভিস কনফার্মেশন। যদি কোনো টিচারের 2 বছর কন্টিনিউয়াস সার্ভিস হয়ে গেছে অথচ তিনি সার্ভিস কনফার্মেশন লেটার পাননি, তাহলে সেই টিচারকে সার্ভিস কনফার্মেশন লেটার পাওয়ার জন্য থ্রু এসআইএস ডিপিএসসিকে অ্যাপ্লিকেশন করতে হবে। আজকে আমরা আলোচনা করব সার্ভিস কনফার্মেশন লেটার পেতে গেলে আপনাকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনি কি কি সঙ্গে দেবেন। প্রথমেই বলে রাখি, সার্ভিস কনফার্মেশন হয় 2 ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিসের পর, অথবা বলা হয় আফটার 2 ইয়ার্স অফ কোয়ালিফাইং সার্ভিস। এখানে এই কথাটা যে অ্যাড করা হয়েছে কোয়ালিফাইং সার্ভিস, এটা কী জিনিস? কোয়ালিফাইং সার্ভিস বলতে এটাই বোঝায় যে আপনি যে ডেট থেকে জয়েন করেছেন সেই ডেট থেকে পরবর্তী 2 বছর আপনাকে কন্টিনিউয়াস সার্ভিস করে যেতে হবে। কারো যদি কোনো সাসপেনশন হয়, কোনো লিগ্যাল প্রসিডিংস হয়, কিংবা অন্য কোনো কারণে সাসপেনশন থাকে, মানে তিনি সার্ভিসটা কন্টিনিউ করেনি, ওই সময় তিনি ছুটিতে ছিলেন। ছুটি বলতে যেটা বোঝানো হয়, যারা আপনারা শিক্ষকতা করছেন, আপনাদের যে নিয়মিত যে ছুটিগুলো রয়েছে, যেমন সিএল, মেডিকেল বা কমিটেড লিভ, বা মহিলাদের ক্ষেত্রে সিসিএল বা ম্যাটারনিটি লিভ, এই সমস্ত লিভ বাদ দিয়ে তিনি যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি লিভে থাকেন, যেটা তার পার্সোনাল ইউজের জন্য বা পার্সোনাল কাজের জন্য, তিনি যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি লিভে থাকেন যেটা ডিপিএসসি কোনো রেকর্ড অনুযায়ী না, সেটা তার পার্সোনাল প্রয়োজনে, সেক্ষেত্রে কিন্তু তার সার্ভিসের ডে যখন কাউন্ট করা হবে তখন কিন্তু ওই ছুটিটা হিসাব করা হবে না। ধরে নেওয়া যাক কোনো একজন শিক্ষক, তিনি চাকরি করছিলেন, তার হয়তো 1.5 বছর হয়েছে, ঠিক 1.5 বছর পর কোনো একটি কারণে তার সাসপেনশন হয় 1 মাসের জন্য। ওই 1 মাস কিন্তু তার সার্ভিস হিসাবে ধরা হবে না। তাহলে ওই শিক্ষকের বা শিক্ষিকার সার্ভিস কনফার্মেশন হবে 2 বছর 1 মাস পূর্ণ হবার পর। তাহলে বিষয়টা খুব সহজ করে বললে, কোয়ালিফাইং সার্ভিস বলতে সেটাই বোঝাবে যা আপনার ডেট অফ জয়েনিং থেকে শুরু করে পরবর্তী 2 বছর পর্যন্ত কন্টিনিউয়াস আপনাকে সার্ভিস করে যেতে হবে। মানে আপনি এই ধরনের সাসপেনশন বা কোনো লিগ্যাল প্রসিডিংসের মধ্যে যদি আপনি না থাকেন, সেক্ষেত্রে আপনার এই 2 ইয়ার্সটা হয়ে গেলে কিন্তু আপনাকে সার্ভিস কনফার্মেশন লেটার দিতে হবে ডিপিএসসিকে। এখানে কোয়ালিফাইং সার্ভিস বেশিরভাগ টিচারের ক্ষেত্রে হয়ে থাকে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এক্সেপশনাল কেসও থাকে, যাদের ক্ষেত্রে কোনো ছুটি বা কিছু লিগ্যাল কিছু ম্যাটারের কারণে তারা হয়তো কন্টিনিউ করতে পারেননি। তাই সেই যে পিরিয়ডটা আছে সেটা কিন্তু কোয়ালিফাইং সার্ভিসের থেকে বাদ যাবে, এবং সেটা পরবর্তীকালে ওই সার্ভিসটা আপনাকে পরবর্তী সময়ে করার পর কিন্তু আপনার কোয়ালিফাই করা হবে যে হ্যাঁ 2 ইয়ার্স আপনি কমপ্লিট করেছেন। এবার আসবো আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এই অ্যাপ্লিকেশানে কিন্তু বিভিন্ন ফরম্যাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং একের পর এক বিভিন্ন ডিপিএসসি বা এসআই অফিস তারা নিজেদের মতন করে কখনো কখনো সাংগঠনিকভাবেও দেখা গেছে যে বয়ানটা একই রেখে সামান্য কিছু পরিবর্তন করে তারা কিন্তু একটি ফরম্যাট সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে বা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলবো, আপনি নির্দিষ্ট যে ফরম্যাটটা ডিপিএসসি থেকে আপনাকে শেয়ার করা হয়েছে সেই ফরম্যাটের মূল বয়ানটাকে সঠিক রাখুন। কারণ সেখানে আমি নিজে দেখেছি যে অনেক বানান কিন্তু ভুল আছে, গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, যে আপনি মূল বয়ানটা সঠিক রেখে বানানগুলো কারেকশান করে আপনি নিজের মতন করে লিখুন। তবে খেয়াল রাখবেন ওই ফরম্যাট অনুযায়ী যে যে ইনফরমেশান চাওয়া হয়েছে তা যেন সবকটিই থাকে। প্রথমত যেটা চাওয়া হয়েছে টিচারের নাম, তারপরে ডেট অফ জয়নিং, আপনি প্রথম যে জয়েন করেছেন, আপনার যদি 3 বার বা 4 বার ট্রান্সফার হতে পারে বা একাধিকবার ট্রান্সফার হতে পারে, কিন্তু আপনাকে দিতে হবে ডেট অফ জয়নিং বলতে ফার্স্ট জয়নিং। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, কোনো একজন
শিক্ষক জয়েন করেছেন 1/1/2017-তে, তার 2 ইয়ার্স কমপ্লিট হবে 31/12/2019-এ। এক্ষেত্রে 2 ইয়ার্স কমপ্লিশন ডেটটা কিন্তু হবে 31/12/2019। ডেট অফ জয়েনিংটা আগেই বলেছি 1/1/2017, এবং ডেট অফ সার্ভিস কনফার্মেশনের ডেটটা কিন্তু হবে 1/1/2020। আরও একবার বলছি বিষয়টি আরও একবার বলছি, কোনো টিচারের জয়েনিং ডেট যদি 1/1/2017 হয়, তাহলে ওনার 2 ইয়ার্স কমপ্লিট হবে 31/12/2019-এ। কিন্তু ওনার সার্ভিস কনফার্মেশন যে ডেটটা হবে তা কিন্তু হবে 1/1/2020। আপনার প্রশ্ন জাগতেই পারে যে আমি তো সার্ভিস কনফার্ম করেছি, 2 ইয়ার্স কমপ্লিট করেছি 31/12/2019-এ, তাহলে 1/1/2020 কেন? এর কারণ হচ্ছে আপনি জয়েন করেছিলেন 1 তারিখে, আপনার কমপ্লিট হয়েছে 31 তারিখে। এই যে মাঝখানে 17 থেকে 19, এই যে 2 ইয়ার্স কমপ্লিট হলো, অফিসকে ধরে নেওয়া হয় যে অফিসকে আপনি ইনফর্ম করেছেন 31/12/2019-এ, আর অফিস তার পরের দিন আপনাকে সার্ভিসটা কনফার্ম বলে অ্যাপ্রুভ করেছেন। তাই কী করা হয়, যেদিন সার্ভিস 2 ইয়ার্স কমপ্লিট হয় ঠিক তার পরের দিনটাকে সার্ভিস কনফার্মেশন ডেট হিসেবে ধরা হয়। এই রইল সার্ভিস কনফার্মেশন ডেট, জয়েনিং ডেট এবং 2 ইয়ার্স কমপ্লিট কীভাবে ধরবেন সেভাবে। এক্ষেত্রে আবারও বলে রাখি, যদি কারোর ব্রেক অফ সার্ভিস থাকে কিংবা লিগ্যাল প্রসিডিংসের জন্য যদি তিনি সাসপেন্ড থাকেন বা অন্য কোনো কারণে যদি তিনি কন্টিনিউ না করে থাকেন, সেই সময়টা কিন্তু 2 ইয়ার্স কাউন্টের ক্ষেত্রে বাদ যাবে। এবার আসছি পরবর্তী ইনফরমেশন। আপনি দেবেন আপনার প্রথম যে জয়েনিংয়ের স্কুল ছিল, আপনি প্রথম কোন স্কুলে জয়েন করেছিলেন, ট্রান্সফার হয়ে কোথায় এসেছেন সেটা নয়, প্রথম যে জয়েনিংয়ের স্কুল সেটি সম্পর্কে আপনার তার নাম, তার সার্কেল আপনাকে মেনশন করতে হবে এই ফরম্যাটে। এই নির্দিষ্ট ফরম্যাটে বলে দেওয়া হয়েছে। বিভিন্ন ফরম্যাটে আগেই বলেছি, বিভিন্ন ফরম্যাটে বিভিন্নভাবে সেখানে ইনফরমেশান চাওয়া হয়েছে, তাই আপনার ইনফরমেশানের কলম কিছু কিছু ভ্যারি করতে পারে, কিন্তু বেসিক যে ইনফরমেশান সবাইকেই দিতে হবে সে সম্পর্কে আমি আলোচনা করছি। এরপর রইল প্রিভিয়াস সার্কেলের, তাহলে আপনি নাম এবং স্কুলের নাম দিয়েছেন, আর এরপর আপনাকে দেখাতে হবে আপনার যদি কোনো ছুটি থাকে কিংবা যদি ব্রেক অফ সার্ভিস থাকে কিংবা কোনো সাসপেনশন থাকে কিংবা কোনো লিগ্যাল প্রসিডিংস থাকে, তার ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যদি থাকে, না হলে নট অ্যাপ্লিকেবল বা নো করে দিতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো ছুটি থাকতে পারে, এক্সট্রাঅর্ডিনারি লিভ, কিংবা কোনো সাসপেনশন রয়েছে লং টাইম, তাহলে ওই ডিউরেশনটা এবং ওই সাসপেনশনটা যে অ্যাপ্রুভ করা হয়েছে ডিপিএসসি থেকে তার মেমো নম্বর, ডেট মেনশন করতে হবে উইথ ডিউরেশন। সবশেষে বলবো আপনি কি কি কাগজ সঙ্গে দেবেন। ডিপিএসসিতে কোনো কাগজ পাঠাতে গেলে আপনাকে 3টে করে সেট বানাতে হবে। একটি সেটের কি কি থাকবে তা আমি বলছি। প্রথমত থাকবে আপনার এই নির্দিষ্ট বয়ানের যে অ্যাপ্লিকেশন, যেখানে এতগুলো ইনফরমেশান আপনি দিচ্ছেন, সেখানে সাইন করে আপনাকে অ্যাপ্লিকেশনটা রেডি করতে হবে। এরপর থাকছে আপনার জয়েনিং লেটার, মানে ফার্স্ট জয়েনিং লেটার। আপনার যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে তার বিবরণও কিন্তু আপনাকে ওই অ্যাপ্লিকেশানে দিতে হবে যে আপনি ট্রান্সফার হয়েছেন। এবং অ্যাটাচমেন্ট হিসাবে আপনি কী দেবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন, প্রথম যে জয়েনিং সেই লেটারটা জয়েনিং রিপোর্ট দিচ্ছেন, এবং পরবর্তীকালে যতগুলো ট্রান্সফার অর্ডার ইস্যু হয়েছে প্রত্যেকটা ট্রান্সফার অর্ডার এবং তাদের জয়েনিং রিপোর্ট, এবং কারেন্টলি আপনি যেখানে কাজ করছেন সেখানকার ট্রান্সফার অর্ডার এবং জয়েনিং রিপোর্টও কিন্তু আপনাকে এর সঙ্গে দিতে হবে। আর একটি ডকুমেন্ট যেটা খুবই ভাইটাল, যদি কোনো আপনার এক্সট্রাঅর্ডিনারি লিভ বা সাসপেনশন বা লিগ্যাল কোনো প্রসিডিংসের ক্ষেত্রে আপনি ব্রেক অফ সার্ভিস হয়ে থাকে, তাহলে আপনাকে তার সাপোর্টেড ডকুমেন্টস কিন্তু আপনাকে এর সঙ্গে প্রডিউস করতে হবে। এই রইল সার্ভিস কনফার্মেশন লেটার পাওয়ার জন্য ডিপিএসসির কাছে অ্যাপ্লিকেশন থ্রু SIS কী কী করবেন তার জন্য।